আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে উগ্রপন্থী আর পলাতক ফ্যাসিবাদী শক্তি মিলে দেশের গণতন্ত্রকে কবর দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র ধরে রাখতে উগ্রপন্থা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, নতুন বন্দোবস্তের নামে সময় ক্ষেপণ হলে জনমনে ভিন্ন বার্তা দেবে। রাজনৈতিক দলের সম্মানে আয়োজিত ইফতারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে বুধবার ইফতারের আয়োজন করে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া প্রায় সব দলই শরিক হয় ইফতারে। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তারেক রহমান বলেন, মত পথের ভিন্নতা থাকলেও গণতন্ত্রের স্বার্থে সব দলকে এক থাকতে হবে। বলেন, ধরে রাখতে হবে দেশের মৌলিক চরিত্র। চরমপন্থা প্রতিরোধ করতে না পারলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে কেবল নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সোচ্চার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা, এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। আমরা মনে করি, জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হলে গণতন্ত্র প্রতিষ্ঠার করণের যাত্রাপথ বিপদ সংকুল হয়ে উঠতে বাধ্য। নারী নির্যাতন ও সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সরকার, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে আমাদের মা বোন কন্যাদের নিরাপত্তা সংকটে পড়েছে কিনা এই বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশের সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে শীর্ষ পুলিশ কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এছাড়া পুলিশের ঝুঁকি ভাতার বিদ্যমান সিলিং তুলে দেওয়া, নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রেজেন্ট ভ্যান কেনার উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। গত সোমবার প্রধান উপদেষ্টার সাথে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের হওয়া বৈঠকে পুলিশ সদস্যদের পক্ষ থেকে কিছু দাবি দেওয়া উঠে আসে। সেগুলো বাস্তবায়ন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব ও আইজিপির সাথে আলোচনা করেন ডক্টর ইউনূস। পুলিশের এসআই ও এএসআই পর্যায়ের কর্মকর্তাদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি নিয়েও আলোচনা হয় বৈঠকে।
অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছে হাইকোর্ট। একই সাথে তাকে দেয়া ১৭ বছরের সাজা অবৈধ ঘোষণা করেছে আদালত। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাস সহ সব আসামির হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। তামজিদ সুমনের রিপোর্ট। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনের মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় আদালত। আর গেল বছর ডিসেম্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। বুধবার আপিল বিভাগের কজলিস্ট থেকে জানা যায় এই মামলায় তারেক রহমানের খালাসসহ সব আসামির সাজার বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। তবে আপিলের শুনানি হবে আগামী ২০ এপ্রিলের পর। এই মামলার পূর্ণাঙ্গ রায় বের হয়েছে। পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে রাষ্ট্রপক্ষ থেকে একটি লিভ টু আপিল দায়ের করা হয়েছে। যখন শুনানি অনুষ্ঠিত হবে আমরা সেই শুনানিতে অংশগ্রহণ করব। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে ২১ আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। এদিকে ১/১১-র সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে লাইসেন্সবিহীন রিভলভার উদ্ধার হওয়ার মামলায় তাকে খালাস দিয়েছে হাইকোর্ট। তার আটক আদেশটাই ছিল অবৈধ, সাজাটা তো অবশ্যই অবৈধ ছিল। এই ফাইন্ডিংসের ভিত্তিতে আজকে তাকে বেকসুর খালাস করেছেন। এই মামলার মধ্য দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরের আর কোনো সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না। তিনি নির্বাচন থেকে শুরু করে সকল কিছুর জন্য আইনগতভাবে উপযুক্ত হলেন এবং আমরা আশা করব তিনি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এই মামলার মধ্য দিয়ে সব মামলা থেকে মুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট বড় নয়, বাস্তবমুখী হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে সচিবালয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের বাজেট নিয়ে মতবিনিময়কালে এসব বলেন তিনি। এনবিআর সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের প্রাথমিক কার্যক্রম শুরু করবে অন্তর্বর্তী সরকার, আর নির্বাচিত সরকার এসে পরবর্তী ধাপগুলো শেষ করবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে কি থাকবে আর কি থাকবে না, জোর দিতে হবে কোন কোন খাতে, এসব নিয়েই এখন হিসেব নিকেশ করছে অর্থ মন্ত্রণালয়। আর তা নিয়েই আলোচনা করতে বুধবার অর্থ উপদেষ্টা মতবিনিময় করেন বিভিন্ন গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের সাথে। সূচনা বক্তব্যে আসছে বাজেটে অগ্রাধিকার পাওয়া খাতগুলোর পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, পরবর্তীতে নির্বাচিত সরকার প্রয়োজন বুঝে বাজেটে সংশোধন করবে। আমাদের চ্যালেঞ্জগুলো আপনারা মূল্যস্ফীতি, তারপর আপনার ফরেন রিজার্ভ বিষয়ে আপনার চাপ করছে, ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি প্রবলেম আছে, ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, তাই না? বড় ব্যবসা বলুন, ছোট ব্যবসা বলুন, কর্মসংস্থান আমাদের সবচেয়ে বড় সংস্কার আমরা করবো, এনবিআর সংস্কার করবো, ট্যাক্স ডিউটির বাসা যায়, করাপশন কিভাবে কমা যায়, ট্যাক্স করবো। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমানো ও কর্মসংস্থান বাড়ানোর উপর জোর থাকবে আসছে বাজেটে। ভাতাও বাড়বে সামাজিক নিরাপত্তা খাতের আওতায়। আসলে বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব। বাজেটের সাইজ হয়তো বড় করবো না, এডিপির সাইজ খুব হয়তো বড় হবে না, কিন্তু সেখানে আমরা কতগুলো বিষয়ের দিকে নজর দেবো। মূল্যস্ফীতিটা কমাতো, সাথে যেমন আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থান কথা, তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, সেটা প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করি। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো, সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন কমবে না। এছাড়া বাংলাদেশ স্বল্পোন্নত দেশ অর্থাৎ এলডিসির তালিকা থেকে নির্ধারিত সময়ে উত্তরণের বিষয়েও আসছে বাজেটে উল্লেখ থাকবে বলে জানান অর্থ উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক বিবেচনায় বিচারিক সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির
ডাক্তার শফিকুর রহমান। বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সমাজে এখন ন্যায় বিচার ও সুশিক্ষার অভাব রয়েছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সমাজে অনেক অসঙ্গতি রয়েছে, তাই সবার আগে বিচারিক প্রক্রিয়ার সংস্কার দরকার। স্বচ্ছতা, তিনি সোচ্চার হতে পারে। আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর হুকুমের। সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে, এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায়, রিফর্ম করা যায়, এইটাকে যদি ক্লিন করা যায়, সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো ইনশাআল্লাহ। পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্টদের সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা অপপ্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালবার্ট পি কস্টা। বুধবার বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব জুয়েল অ্যান্থনি চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর প্রিয়া সাহা, রানা দাশগুপ্ত, নির্মল রোজারিও গংরা পতিত সরকার ও একটি নির্দিষ্ট দেশের দালালি করে আবারও দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়ে দেশের বাইরে সংখ্যালঘু নির্যাতনের নামে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রশ্নবিদ্ধ করে তোলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এই অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে যে সমস্ত রাষ্ট্র এই সমস্ত চক্রান্তে সংখ্যালঘু নির্যাতনের নামে লাফাচ্ছে, তাদের এই দেশে এসে তদন্ত করার আমন্ত্রণ জানান তারা। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফার আলোচনা সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখা। বুধবার বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজের হলরুমে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সহ বিশিষ্ট চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে নেতাকর্মীদের সতর্ক এবং দৃঢ় সংকল্পবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। বুধবার বিকেলে আশুলিয়ার গাজীরচট AM উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের আলোচনা সভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তারা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর আসছে। বাজেটে মোবাইল অপারেটরদের জন্য কর্পোরেট ট্যাক্স এবং সিগারেটের উপর নতুন করে আর কর আরোপ করা হবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। বুধবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি এই কথা জানান। মোবাইল অপারেটরদের সংগঠন এমটব মোবাইল সিমের ওপর আরোপিত 300 টাকা করের কারণে তাদের 1 কোটি গ্রাহক কমে গেছে জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানায়। এছাড়া মোবাইল খাতে বিদ্যমান 20% সম্পূরক ও 1% সারচার্জ সম্পূর্ণ তুলে নেয়ার কথাও বলে সংগঠনটি। আর সিগারেট উৎপাদন খাতে ধীরে ধীরে কর আরোপ করার আহ্বান জানিয়েছে সিগারেট উৎপাদনকারীদের সংগঠন NCMA। এ সময় এনবিআর চেয়ারম্যান বাজারে নকল বিড়ির সরবরাহ বন্ধ করার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদকে ঘিরে কেনাকাটায় মেতে উঠেছে শিশু কিশোররা। ঈদ আনন্দ রঙিন করতে তারা সংগ্রহ করছে বাহারি নামের রঙিন সব পোশাক। ঈদকে ভিন্ন আঙ্গিকে উদযাপন করার জন্যই শিশুদের নিয়ে কেনাকাটা বলে জানান অভিভাবকরা। রিপোর্ট কায়কুবাদ মাহমুদের। যে কোনো উৎসবে সবচেয়ে বেশি আনন্দ থাকে শিশু কিশোরদের, তাই ঈদ উদযাপনে রঙিন পোশাকে সেজে উঠতে পছন্দের পোশাকের সন্ধানে তারা।
আমি পিঙ্ক কালার ফ্রক কিনতে চাই। আমি ঈদের লেহেঙ্গা কিনবো, এই জন্য আমি বসুন্ধরা সিটিতে আসছি। ফ্রক বা ওই যে সারারা ঘাড়ারা কি জানি আমাদের বললো না, ওই কিনা লাইছি দুইটা। শিশু কিশোরদের পোশাকের চাহিদা মাথায় রেখে সাজানো হয়েছে অনেক দোকান। আছে শার্ট, টি শার্ট, ফ্রক, লেহেঙ্গা সহ শিশুদের নানান পোশাক। রঙিন ছোট ছোট জামা কাপড়ে ঈদ শপিং হয়ে উঠে আরো বর্ণিল। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে আছে মেয়েদের জন্য সারারা, ঘাড়ারা, হীরামান্ডি সহ রকমারি নামের সব পোশাক। আর ছেলে শিশুদের জন্য আছে শার্ট, প্যান্ট, স্যুট সহ শ্যাকেট নামক বিশেষ ধরনের পোশাক। শ্যাকেট সেটের ভিতর অনেকগুলো ডিজাইন আসছে, এই ডিজাইনগুলো হচ্ছে চলতেছে। বাচ্চাদের ফ্যান্সি আইটেমের প্রতি আগ্রহটা বেশি। ইন্ডিয়ান বোম্বের কালেকশনগুলো, থাই কিছু আছে, আমাদের বেবি আইটেম আছে কিছু, লেডিসের মধ্যে হচ্ছে সারারা, গারারা, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান কিছু টপস, এগুলো হচ্ছে আমাদের বেশি চলতেছে। শিশু কিশোরদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে তাদের জন্য সবার আগে পোশাক কেনার কথা জানান অভিভাবকরা। বাচ্চাদের গুলা হলেই মানে মাথাটা ঠান্ডা হয় যে এবার 16 কলা পূর্ণ হলো তাদের। শপিং তো অলমোস্ট 50% শেষ, এখন বাচ্চার কিছু টুকটাক সিম্পল কিছু ফ্রক, টপ এগুলো দেখতে এসেছি আর কি। রঙিন কাপড়ে আনন্দময় ঈদ উদযাপন হবে শিশুদের, এমন চাওয়া অভিভাবকদের। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। মালয়েশিয়াস্থ ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের অভিজাত ভিআইপি রেস্টুরেন্টের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুর রহিম ভূঁইয়া, জামাল আবদুল্লাহ, ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ মোক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিম ভূঁইয়া, সুমন ভূঁইয়া, সিদ্দিক প্রধান, শামীম মিয়া, আনোয়ার পারভেজ, আলিফ সরকার, হাসান মিয়াজি, আল আমিন, দেলোয়ার মিয়াজি, মোশাররফ হোসেন হৃদয়, সাদ্দাম প্রধান, ডালিম, আবুল হালিম প্রমুখ। ইফতারের পূর্ব মুহূর্তে কোরআন তেলাওয়াত ও সমগ্র মুসলিম ও প্রবাসীদের কল্যাণে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আইইবি বাহরাইন ওভারসিজ চ্যাপ্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভির বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, বাহরাইনের সেফ রামি গ্র্যান্ড হোটেলে প্রকৌশলী ডক্টর এস.এম. জাকির হোসাইনের সভাপতিত্বে ও প্রকৌশলী ডক্টর শাহ আলমের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোতালয় প্রধান এ.কে.এম. মহিউদ্দিন কায়েস এবং বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইজ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন, ইঞ্জিনিয়ার ফয়সাল আরিফ, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মনজুর আহমেদ সহ বাহরাইনে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার শেষে আর্কিটেক্ট ফারিয়েল খানের প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। সৌদি আরবের মক্কায় DXN বিশ্ব মঞ্চে নিজেকে বিকশিত করুন শীর্ষক আলোচনা সভা ও সেহরির আয়োজন করা হয়। এনটিভি সৌদি আরব মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কার DXN এর হলরুমে S.R. দুলাল সিদ্দিকের সভাপতিত্বে ও S.A. জাহিদ আহমেদের পরিচালনায় ডায়মন্ড বিজনেস সোসাইটি মক্কা, জেদ্দা ও হাইলের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন DXN এর ETD মোহাম্মদ নাসের খান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ESD মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত ESD ইব্রাহিম খলিল। এ সময় প্রধান অতিথি ETD মোহাম্মদ নাসির খান চৌধুরী বলেন, DXN 31 বছরের প্ল্যাটফর্ম, বিশ্বের যে কোনো দেশ থেকে যে কেউ যুক্ত হয়ে নিজেকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে সক্ষম হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল সহ প্রবাসী বাংলাদেশিদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি গ্রামের কৃতি সন্তান সৌদি আরব তাবুক এনটিভি প্রতিনিধি সাংবাদিক ইসলাম খান টিটুর বাবা মরহুম ইউসুফ আলী খান মেম্বারের গত 11 মার্চ মঙ্গলবার ছিল 35তম মৃত্যুবার্ষিকী। সৌদি আরব তাবুক পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মরহুম ইউসুফ আলী খান মেম্বারের সুযোগ্য সন্তান সাংবাদিক ইসমাইল খান টিটুর সঞ্চালনায় দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন সৌদি আরব তাবুক বিএনপির সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, যুব দলের সভাপতি AKM আনোয়ার, স্বেচ্ছাসেবক দলের প্রধান উপদেষ্টা বাবু ইউসুফ, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়া, তারেক পরিষদের সভাপতি আব্দুল আজিজ, লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদ ঐক্য পরিষদের সভাপতি আব্দুল কাদের দুলাল সহ অর্ধ শতাধিক নেতৃবৃন্দ। মরহুম ইউসুফ আলী খান মেম্বার 1989 সালের 11 মার্চ ইন্তেকাল করেছেন। ইউসুফ আলী খানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন তাবুক বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল আজিজ। সৌদি আরবে আঞ্জুমানে খুদ্দামুন নাস কেন্দ্রীয় পরিষদের আওতাধীন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, স্থানীয় আল দাখেল এলাকার অস্থায়ী কার্যালয়ে আনোয়ার হোসেনের সভাপতিত্বে নাসির উদ্দিন ও নুরুল হাকিম তালুকদারের যৌথ উপস্থাপনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ জহিরুল ইসলাম এবং নাতে রাসূল পাঠ করেন হাকিম তালুকদার। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খুদ্দার মুন্নাস সৌদি আরব কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আল্লামা হারুন মোস্তফা আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুল জলিল। উক্ত মাহফিলে আগত অতিথিদের মধ্যে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জালাল আহমেদ, আমিনুল ইসলাম, আবু বকর, আবু সিদ্দিক, আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মাজেদ। মালয়েশিয়ার সেরা 10টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে বাংলাদেশে 21তম মালয়েশিয়ান টপ র্যাঙ্কেড ইউনিভার্সিটি এডুকেশন ফেয়ার আয়োজন করতে যাচ্ছে AE রিলায়েবল কনসালটেন্সি। AE রিলায়েবল কনসালটেন্সির পরিচালক মোহাম্মদ রাকিব মিয়া বলেন, মালয়েশিয়া শুধু ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, এখানে QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের টপ 1000-এর ভিতর থেকে 20টির বেশি ইউনিভার্সিটিজ আছে। গত 1 যুগ ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের কয়েকটি দেশের মাঝে প্রিয় নাম মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, আগামী 13 এপ্রিল খুলনার হোটেল কাসল সালাম, 15 এপ্রিল রাজশাহীর হোটেল এক্স, 17 এপ্রিল চিটাগংয়ের ওয়েল পার্ক হোটেল এবং 18 ও 19 এপ্রিল ঢাকার বনানীস্থ হোটেল গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ড মার্কে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শিক্ষা মেলায় থাকছে বিভিন্ন সুযোগ সুবিধা, যার মধ্যে কিছু বিশ্ববিদ্যালয়ের জন্য রয়েছে ফ্রি অ্যাপ্লিকেশন ও ফ্রি বিমান টিকিট। এছাড়া এই মেলাতে কোনো ফাইল ওপেনিং ফি লাগবে না। বেশ কিছু বিশ্ববিদ্যালয় 40% পর্যন্ত স্কলারশিপও দিয়ে থাকবে এবং সকল ইউনিভার্সিটির প্রতিনিধির সাথে আলাদাভাবে কথা বলার সুযোগ থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখার নবগঠিত কেন্দ্রীয় কমিটি অর্থ বাণিজ্যের মাধ্যমে আওয়ামী ঘরানাদের দিয়ে পকেট কমিটি গঠন করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির সাবেক নেতারা। এনটিভির বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, বাহরাইন ইন্টারন্যাশনাল হোটেলে ভিআইপি কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল গনি মজুমদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন রিপন, সাবেক সম্মানিত সদস্য মোহাম্মদ মাসুদ আলম ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিপুল পরিমাণে অর্থ বাণিজ্যের মাধ্যমে এই অবৈধ কমিটি সৌদি আরব থেকে রাতের অন্ধকারে জুম মিটিংয়ের মাধ্যমে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব এই কমিটি ঘোষণা করেন। অর্থের বিনিময়ে ঘোষিত এই কমিটিতে সম্পূর্ণভাবে ফ্যাসিস্ট আওয়ামী দালাল এবং দোসরদেরকে সকল গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে পুনর্বাসন করা হয়েছে।
ঘোষিত কমিটি অতি দ্রুত বিলুপ্তি করে সকলের নিকট একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।